আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দীর্ঘ এক সময় পর আবার বই নিয়ে কথা বলার জন্য আসছি। তো আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল যে কিছু উর্দু কবিতা পড়ব। সেটি শুরু করেছি আহমেদ ফারাজের উর্দু কবিতার মধ্যে দিয়ে। আহমেদ ফারাজের উর্দু কবিতার একটি সংকলন প্রকাশ করেছে বেহুলা বাংলা প্রকাশনী। নাম দিয়েছে বদ্ধভূমির উৎসব। আর এই অনুবাদ কর্মে হাত লাগিয়েছেন জাভেদ হোসেন। বইটি যখন আমি পড়া শুরু করেছি তখন পড়ার আগে অনুবাদক বলেছেন বইটি পড়ার পূর্বেই কিছু বিষয় জেনে নিতে হবে। এই কিছু বিষয় কি, চলুন সে নিয়ে একটু কথা বলে নেওয়া যাক। বইটিতে মূলত দুই ধরনের কবিতা রয়েছে, উর্দু কবিতা রয়েছে। এক হচ্ছে নজম আর দুই নাম্বার হচ্ছে গজল। নজম বলতে মূলত মুক্ত দৈর্ঘ্যের কবিতাকে বোঝানো হয়। উর্দু সাহিত্য মূলত বিশেষ একটি মাপকাঠি বা নিয়ম নীতির মধ্যে দিয়েই লেখা হয়। যেমন ধরুন, আপনি যদি কাব্যের মধ্যে কাহিনী বর্ণনা করতে চান তাহলে যে ধরনের কাব্য লিখবেন সেটির নাম করা হবে বা নামকরণ করা হবে মসনবী। আর আপনি যদি আপনার কাব্যের মধ্যে প্রশস্তি গাঁথতে চান তাহলে সেটি হবে কাশিদা কাব্যের অন্তর্ভুক্ত। তবে আধুনিক যে উর্দু কবিতা সেগুলোকে মূলত নজমের আওতাভুক্ত বলেই ধরা হয়। নজম মূলত আকার, প্রকরণে, ছন্দে স্বাধীন। আর নজমকে অনেকেই বা সাধারণত বিবরণমূলক কবিতা বলেও ধরা হয়। আর অন্য যে অংশের কবিতা এই বইটির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটিকে বলা হয় গজল। উর্দু সাহিত্যের যে একটা দীর্ঘ এবং বিস্তৃত গীতি কবিতার ইতিহাস রয়েছে তার একবারে কেন্দ্রে রয়েছে গজল। গজলের সারা শরীরের মধ্যে আমরা যদি গজল শুনি, বা আমরা হয়তো সবাই গজল শুনেছি, আমরা গজল শুনলে লক্ষ্য করবো যে গজলের যে সারা শরীর রয়েছে, সারা শরীরের মধ্যে রস, কাব্য, ছন্দ, মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে গজল শুনলে বা পড়তে গেলে। তো গজলের মধ্যে দেখা যায় যে কোনো তুচ্ছ বেপরোয়া প্রেমিকের প্রেমকে বিশেষ রস, ছন্দ দিয়ে পরিবেশন করা হয়। আবার ভুলে যাওয়া আবেগ বাসনা কি সুন্দর করে পরিবেশিত হয়। গজল শুনলেই যেন মনের মধ্যে আমাদের রং ঢং আনন্দ খেলা করে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর গজল সাধারণত এর কোনো কয় লাইন হয়ে থাকবে এর নির্দিষ্ট কোনো ধরাবাঁধা নিয়ম নাই, তবে 5 থেকে 20 লাইনের মধ্যেই অধিকাংশ গজলগুলো হয়ে থাকে বা হয়। আর গজলের ক্ষেত্রে আরেকটা শক্তিমান বিষয় হলো গজলের যে প্রত্যেকটা লাইনেই এক একটা কবিতা, প্রত্যেকটা লাইনেই এক লাইনের মধ্যে বিপ্লব, প্রেম, প্রীতি সব গাঁথা থাকে। আর গজলের অন্যতম একটা শক্তিশালী বিষয় হলো যে গজলের মধ্যে প্রেম থেকে বিপ্লব সবকিছু সংশ্লিষ্ট করা যায়। তাই উর্দু সাহিত্যের যে কেন্দ্রভুক্ত জায়গায় গজল রয়েছে, এটি খুবই কেন্দ্রের মধ্যে গজলের অবস্থান। বিশেষ করে আমরা যদি গজলের কথা খেয়াল করি যে কোত্থেকে গজল এসেছে, তাহলে বলা হয়ে থাকে যে 7ম শতাব্দীতে আরবের যে উমাইয়ারা শাসন সেই সময়কাল ধরেই মূলত গজলের প্রচলন শুরু হয়েছে। আর বর্তমান যে আধুনিক গজল, এই গজল আমরা পাই মূলত পারস্য থেকে। আর এই যে এশিয়ায় বা ভারতবর্ষ বা এশিয়ার মধ্যে যে আমরা গজল শুনে থাকি এটি মূলত এসেছেন সুফি সাধকদের হাত ধরে। আর এই সময়কাল আনুমানিক নির্ণয় করা হয় 1200 শতাব্দীর দিকে। পূর্বে ধর্মপ্রচার এবং ব্যবসা বাণিজ্যের জন্য আরব এবং পারস্য থেকে অনেক ব্যবসায়ী সুফি সাধকেরা এই এশিয়ায় বা ভারতবর্ষে এসেছেন। আর তাদের হাত ধরেই কিন্তু ভারত উপমহাদেশে বা এশিয়ার মধ্যে গজল জিনিসটা আসে। আর তখনকার দিনের যে সুফি সাধকরা আসতেন তারা তো জ্ঞানী ছিলেনই, এবং একই সাথে তারা ছিলেন একজন কবি। তারা বড়ই জ্ঞানী মানুষ ছিলেন এবং তাদের কাব্যরস ছিল
সেটি ছিল দারুণ, সেটি দারুণ ছিল। আর যেহেতু আহমেদ ফারাজের উর্দু কবিতার পড়েছি এবং সেটি আপনাদের সাথে শেয়ার করছি, তো চেষ্টা করবো এখান থেকে দু একটা কবিতা আপনাদেরকে উর্দু কবিতা পড়ে শোনানোর। তবে এই বইটার চমৎকার বিষয়, যেহেতু আমি উর্দু ভাষী মানুষ নই, তো এই বইটার উর্দু ভাষার সাথে সাথে প্রত্যেকটা কবিতার বাংলা অর্থ দেওয়া রয়েছে। তো এই জন্য উর্দু বা হিন্দি যেটা রয়েছে স্বল্প পরিসরে বুঝি, আর বাংলায় থাকার কারণে এই পরিপূর্ণ ভাবটি আরো স্পষ্ট হয়ে আমার কাছে ধরা দিয়েছে। তো এখান থেকে দু একটা কবিতা, উর্দু কবিতা পড়ে শোনা যাক। একটা কবিতাকে দুটো লাইন পড়ছি, সেটা হলো सुना है उसके लबों से गुलाब जलते हैं सो हम बाहर पे इल्जाम धार के देखते हैं। অর্থাৎ শুনেছি তার যে ঠোঁট, সে ঠোঁট দেখে যে গোলাপ ফুল, সে গোলাপও ঈর্ষায় পড়ে যায়। আমি তার বসন্তকে অপরাধী বলে দেখি। যদি আরেকটা কবিতা থেকে ছোট্ট লাইন পড়ে শোনাই, तू भी दिल को एक लहू के बूंद समझा है फर्ज आँख अगर होती तो कतरे में समंदर देखता। অর্থাৎ तू भी दिल को एक लहू के बूंद समझा है फर्ज, তুমিও হৃদয়কে এক বিন্দু রক্ত মাত্র ভাবলে ফরাজ। আখ আগার হতি তো, চোখ যদি থাকতো তবে, কাতরে মে সমন্দর দেখতা, বিন্দুতেও তুমি সমুদ্র দেখতে পেতে। কবিতাগুলো কি সুন্দর, কি সহজ, ভাল লাগে আর কি। আর সর্বশেষ যে দুটো লাইন এই কবিতার বই থেকে আপনাদেরকে পড়ে শোনাবো, সেটি হলো आँख से दूर ना हो, आँख से दूर ना हो, दिल से उतर जाएगा, वक्त का क्या है गुजरता है गुजर जाएगा। অর্থাৎ आँख से दूर ना हो, দৃষ্টি থেকে তুমি দূরে সরে যেও না, দিল সে উতার জায়গা, মন থেকে সরে যাবে তুমি। তুমি যদি আমার চোখের সামনে থেকে, দৃষ্টি থেকে দূরে সরে যাও, তাহলে আমার যে হৃদয় রয়েছে, মন রয়েছে, সেটি থেকে তুমি মুছে যাবে বা সে থেকে তুমি দূরে সরে যাবে। ওয়াক্ত কা ক্যা হে, সময় থেমেছে কবে, সময় কবে থেমেছে, গুজারতা হে গুজার জায়গা, কেটে যায় কেটে যাবে। অর্থাৎ তুমি আমার দৃষ্টি থেকে দূরে সরে যেও না, মন থেকে সরে যাবে তুমি। আর তুমি যে মন থেকে সরে যাবে, আমি হয়তো কষ্ট পাবো, আমার হয়তো কিছুক্ষণের জন্য সময় থেমে যাবে, কিন্তু সত্যি বলতে কি সময় কখনো কারোর জন্য থেমে গিয়েছে? কেউ ভীষণ কষ্ট পেয়েছে বা আনন্দে থেকেছে, সে আনন্দের মুহূর্তকে কি সারা জীবন ধরে রাখতে পেরেছে? বা কষ্টটাকে কি সারা জীবন ধরে বয়ে নিতে পেরেছে? হয়তো কষ্টের পর আনন্দ এসেছে। তো এভাবেই আমাদের আনন্দ লাগা, কষ্ট লাগা, সেগুলো সময়ের সাথে সাথে কেটে যায়। সে জায়গাগুলো কেটে গিয়ে নতুন আনন্দ লাগা, ভালো লাগা, রিক্ততা, শূন্যতা জায়গাগুলো ভর করে নেয়। তো দৃষ্টি থেকে দূরে সরে যেও না, মন থেকে সরে যাবে তুমি, সময় থেমেছে কবে, কেটে যাবে কেটে যাবে। তো এই বইটা আমি পড়েছি, এই বইটার মধ্যে দিয়ে আমার প্রথম উর্দু কবিতার সাথে পরিচয় বা উর্দু কবিতার সাথে পথ চলা। আর যে ইচ্ছে ছিল যে উর্দু কবিতা পড়ার, সেটি আহমেদ ফারাজের উর্দু কবিতার মধ্যে দিয়ে শুরু হয়েছে। আর এর জন্য আমি অনেক আনন্দিত। আপনারা চাইলে বেহুলা বাংলা থেকে এই অনুবাদ, আহমেদ ফারাজের উর্দু কবিতার অনুবাদের বইটি পড়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, পাশেই থাকবে।